আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা সুমা। সীমান্তে আছড়ে পড়ল বিএসএফ এর ড্রোন, এলাকায় আতঙ্ক। শাপলা চত্বরের ঘটনায় নিহত 58 জনের পরিচয় শনাক্ত হয়েছে। চিফ প্রসিকিউটর। ভারত থেকে পুশিন হলে ব্যবস্থা নেবে সরকার, পররাষ্ট্রমন্ত্রী। 9 ডিআইজি ও 30 এসপি বদলি। রমনার ডিসি মাসুদ চট্টগ্রামের এসপি। ঢাকা দিল্লির সম্পর্কে নতুন শুরুর ইঙ্গিত ভারতের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া, বাণিজ্যমন্ত্রী। 3 মামলায় জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী সুজন। গণভোট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা জামাতে আমিরের। সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ। রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই। আমিরাতের উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের। নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না, মমতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মোগলিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি নজরদারি ড্রোন আছড়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে ড্রোনটি পাওয়ার পর থেকে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তের টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বর্তমানে ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে। জানা গেছে দুপুর 12:30টার দিকে তিস্তা ব্যাটালিয়নের 61 বিজিবি আওতাধীন বুড়িমারি বিউপির মোগলিবাড়ি সীমান্তের মেইন পিলার 841/8 এস এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সংলগ্ন 98 হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন। স্থানীয় ও বিজিবির সূত্রে জানায়, উড়ন্ত অবস্থায় ড্রোনটি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে এটি সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় 20 গজ অভ্যন্তরে একটি ভুট্টা খেতে বিকট শব্দে আছড়ে পড়ে। এ সময় ওই জমিতে কাজ করা কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বুড়িমারি বিউপির বিজেপি সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নেন। এক যুগ আগে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা সহ দেশের 4 জেলায় এখন পর্যন্ত 58 জনকে হত্যার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই 58 জনেরই পরিচয় শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার 5 মে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজ কার্যালয়ে তিনি এই ব্রিফ করেন। আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে এখন পর্যন্ত উঠে এসেছে যে 2013 সালের 5 মে দিন ও রাতে শুধু শাপলা চত্বরে বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন। তাদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত হয়েছে, অনেকেরই হয়নি। কবর দেখে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্ত সংস্থা এই 32 জনের পরিচয় শনাক্ত করেছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, পরদিন 2013 সালের 6 মে নারায়ণগঞ্জে 20 জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। এই 20 জনের পরিচয়ও শনাক্ত হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের কোনো ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার 5 মে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। খলিলুর রহমান বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে ঢাকা। তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারত এগিয়ে আসবে সেই প্রত্যাশার পাশাপাশি এ সমস্যা সমাধানে চীনের মহাপরিকল্পনা নিয়ে আলোচনা অব্যাহত রাখবে ঢাকা। এর আগে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খুব ভালো হয়েছে। যারা এ নিয়ে সমালোচনা করছেন তারা অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক চিত্র দেখলে বিষয়টি বুঝতে পারবেন। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি চীন যাচ্ছি, সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ পুলিশে বড় রদবদল আনা হয়েছে। 12 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ সহ 39 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর একটি আদেশে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের আলোচিত উপকমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার 5 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন 2 এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে,
বান্দরবানের পুলিশ সুপার আব্দুর রহমানকে আরএমপির উপ পুলিশ কমিশনার, এসবি ঢাকা পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপ পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে, পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে, এসবি ঢাকা পুলিশ সুপার সুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ পুলিশ কমিশনার, শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খানকে নীলফামারীতে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সতর্ক উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, বর্তমানে স্থবির হয়ে থাকা 40টিরও বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে দিল্লি। সোমবার 4 মে নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে তিনি দুই দেশের প্রাতিষ্ঠানিক যোগাযোগ ধীরে ধীরে পুনরুদ্ধারের ইঙ্গিত দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার 5 মে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, বরং রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বাণিজ্য মন্ত্রী বলেন, রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছে মতো বাতিল করা যাবে। সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ব্রেন্ডন লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যে কোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে এবং এতে উইন উইন পরিস্থিতি তৈরি করা হয়। তাই এ চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই। তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত ব্যাখ্যার ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক হত্যাসহ 3 মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা না থাকায় এখন মুক্তিতে বাধা নেই। 2024 সালের 16 সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে রিমান্ডে পাঠানো হয়। ওই বছরের 17 সেপ্টেম্বর সুজনকে যাত্রাবাড়ী থানার গোপীবাগের রায়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক রফিকুল ইসলামকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়। জাপানের নাগোয়া শহরে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপিকে গণসংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। মঙ্গলবার শহরের শিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে ইসলামিক মিশন জাপান নাগোয়া শাখার তত্ত্বাবধানে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাগোয়া ও বৃহত্তর আইটি প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী অংশ নেন। ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান সহ অতিথিদের বরণ করা হয়। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও সংসদের বাইরে সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বিরোধী দল। আগামী 5 বছরের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের প্রাথমিক ধাপ হিসেবে আগামী 3 মাসের মধ্যে দেশের সব জেলা প্রশাসক কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুন। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনগুলো অত্যন্ত দীর্ঘ হওয়ার কারণে কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি বা ফল্ট দেখা দিলে তা শনাক্ত করতে কিছুটা সময় ব্যয় হয়। এই কারিগরি কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও লাইন মেরামতের পর দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, যাকে সাধারণ অর্থে লোডশেডিং বলা চলে না। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের RDA ব্যবহারে অযোগ্য মালামাল বিক্রির নিলামকে কেন্দ্র করে পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ ওঠে।
মঙ্গলবার বেলা 11টার দিকে রাজশাহীর আরডিএ ভবনে এমন ঘটনা ঘটে। আরডিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির উদ্দেশ্যে গত 20 এপ্রিল 4টি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত ছিল শিডিউল দাখিলের শেষ সময়। নিলামকে কেন্দ্র করে সকাল থেকেই দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:30টার দিকে একদল নেতাকর্মী আরডিএ ভবনে প্রবেশ করেন। তারা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সামনে অতর্কিতে টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে যান। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্সটি উদ্ধার করে আরডিএ কার্যালয়ে ফিরিয়ে আনে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলের বিশাল এক অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ নতুন একটি মানচিত্র প্রকাশ করে বর্ধিত সমুদ্র সীমা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন একটি মানচিত্র প্রকাশ করে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সমুদ্রের আওতা বৃদ্ধির দাবি জানিয়েছে ইরান। মানচিত্রে লাল রেখা দিয়ে চিহ্নিত এই নতুন এলাকা কৌশলগত হরমুজ প্রণালী ছাড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের দীর্ঘ অংশ জুড়ে বিস্তৃত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয় এবং টানা 15 বছরের শাসনের অবসান ঘটার পর নাটকীয় মোড় নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি এই নির্বাচনে হারেননি এবং বর্তমানে পদত্যাগ করার কোনো পরিকল্পনাও তার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফলকে জনগণের স্বতঃস্ফূর্ত রায় হিসেবে মানতে অস্বীকার করে একে বিজেপির লুট করা ম্যান্ডেট বলে অভিহিত করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি হারিনি, তাই রাজভবনে যাওয়ার বা পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার দাবি, নির্বাচনে অন্তত 100টি আসন পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।